অনলাইন স্কুলে কামরুন্নিসার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের রসায়ন বিজ্ঞান ক্লাসে অষ্টম অধ্যায়ের চতুর্থ ক্লাস নিব। এই অধ্যায়ের উপর আমরা আরও 3টে ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা চতুর্থ ক্লাস নিব। এখানে আমরা বিভিন্ন ধরনের গ্যালভানিক কোষ, রাসায়নিক কোষগুলো সম্পর্কে আলোচনা করব। কোষ রিয়াকশনগুলো কেমন হয় সেগুলো আমরা দেখব, এবং কীভাবে আমরা সল্ট ব্রিজ ব্যবহার করে রাসায়নিক আয়নগুলোর করতে পারি সে সম্পর্কে জানব। এই ক্লাসটা মূলত খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা একটু মনোযোগ সহকারে সবাই আশা করি এই ক্লাসটা অনুসরণ করবে। আর এই ক্লাস শেষে আমরা এই চ্যাপ্টারের উপরে যে ব্যবহারিক জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিব। তোমরা এই ব্যবহারিক ক্লাসগুলো ব্যবহারিক খাতায় লিখবে, তবে সেটা যখন তোমাদের বলা হবে তখন থেকে লেখা শুরু করবে। আপাতত ব্যবহারিক না লিখে তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া হয় সেগুলো একটু দেখবে। তাহলে আমরা দেখি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন। গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ কি, এটা আমরা দেখি। গ্যালভানিক বা ভোল্টাইক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরের পদার্থসমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তাহলে আমরা সেটা একটু দেখি। অর্থাৎ কোষের ভিতরে যে সমস্ত রাসায়নিক দ্রব্য থাকবে তাদের ভিতরে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য গ্যালভানিক কোষ ব্যবহার করা হয়। গ্যালভানিক কোষে সাধারণত দুটি ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটি ইলেকট্রোড দুটি ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে আংশিকভাবে ডুবানো থাকে। মানে পুরোপুরি ডুবানো থাকবে না, আংশিক থাকবে, কিছু অংশ উপরে থাকবে, যার সাহায্যে আমরা উপরের অংশটার সাথে আমরা পরিবাহী তার দিয়ে সংযোগ স্থাপন করতে পারি। তড়িৎদ্বার দুইটির মধ্যে অধিক সক্রিয় ধাতুর ইলেকট্রোড অ্যানোড, মানে যে দুইটা যে ভিন্ন ভিন্ন ধাতু থাকবে তার ভিতরে সক্রিয়তার একটা ধাতু সমূহের ক্রম আছে। সেই সক্রিয়তার ক্রম অনুসারে যেটা অধিক সক্রিয় সেই ধাতুটার তড়িৎদ্বারটা হবে অ্যানোড, এবং যেটা কম সক্রিয় তার তড়িৎদ্বারটা হবে ক্যাথোড। যেমন কপার ধাতুর দণ্ড দিয়ে যদি তড়িৎদ্বার তৈরি করা হয়, ওই দণ্ডকে কপার সালফেট তড়িৎ বিশ্লেষের দ্রবণে রাখা হয়। আর জিঙ্ক ধাতুর দণ্ড দিয়ে যদি তড়িৎদ্বার তৈরি করা হয় তবে ওই জিঙ্ক দণ্ডকে জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষের দ্রবণে রাখা হয়। তড়িৎদ্বার দুটিকে বাইরে থেকে ধাতুর তার দিয়ে সংযোগ করলে এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে ইলেকট্রন প্রবাহিত হয়, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। দুটি তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্যে ইউ আকৃতির লবণ সেতু স্থাপন করা হয়। ইউ আকৃতির একটি কাঁচনলে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ থাকে। গ্যালভানিক কোষের অ্যানোড, ক্যাথোড, তড়িৎদ্বার বিক্রিয়া, লবণ সেতুর ভূমিকা, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এজন্য আমরা ড্যানিয়েল কোষের গঠনটা একটু দেখব। আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ সেগুলোর যে চিত্রটা আছে তোমরা একটু খেয়াল করো। আমরা একটা বিকার বা কাঁচপাত্রের ভিতরে আমরা জিঙ্ক দণ্ড যখন প্রবেশ করাবো তখন নিব জিঙ্ক সালফেট দ্রবণ ZnSO4। এটা হলো জিঙ্ক সালফেট দ্রবণ। এখানে একটা জিঙ্ক দণ্ড আংশিক নিমজ্জিত করব, মানে পুরোপুরি ডুবাবো না। এরকম একটা জিঙ্ক দণ্ড আংশিক ডুবানো থাকবে। এখানে একটা লেভেলিং স্ক্রু বা বাইন্ডিং স্ক্রু থাকবে, তার সাহায্যে পরিবাহী তার যুক্ত করা হবে। আর অপর একটা কাঁচপাত্রে বা বিকারে আমরা কপার সালফেটের দ্রবণ নিব। এটার ভিতরে আমরা কপার সালফেট দ্রবণ নিব আর একটা কপার দণ্ড এটার ভিতরে নিমজ্জিত করব, মানে আংশিক নিমজ্জিত করব। আর দ্রবণের ভিতরে থাকবে কপার সালফেট CuSO4। কপার সালফেট দ্রবণে থাকবে কপার দণ্ড, এই দণ্ডটা কপার, আর এই দণ্ডটা হলো জিঙ্কের দণ্ড Zn। এটা অ্যানোড হিসেবে থাকবে আর কপারটা ক্যাথোড হিসেবে থাকবে। এখন এই দুটো ধাতুর দণ্ডকে যদি একটা পরিবাহী তার দ্বারা সংযোগ দিয়ে দিই এবং এই তারের মাঝখানে যদি একটা বৈদ্যুতিক ভাল্ব রাখি, তখন যে বিদ্যুৎ উৎপন্ন হবে এই বিদ্যুৎ উৎপাদনের কারণে দেখা যাবে ভাল্বটি জ্বলে উঠবে। আর এখানে যে লবণ সেতুর কথা বলা হলো, পটাশিয়াম ক্লোরাইড মিশ্রিত একটা ইউ আকৃতির কাঁচনল, যেটার ভিতরে পটাশিয়াম ক্লোরাইড থাকবে। এরকম ইউ আকৃতির কাঁচনলটা দুই পাত্রে এরকম উল্টা করে নিমজ্জিত করা হবে। এর ভিতরে থাকবে পটাশিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, আর দুই প্রান্তে তুলা দিয়ে বদ্ধ করা থাকবে। এখানে এবং এখানে দুই প্রান্ত তুলার স্তর দিয়ে বদ্ধ করে রাখা হবে। এটা আমরা দেখলাম ড্যানিয়েল কোষের গঠন।
দেখো আমরা একটু বর্ণনাটা পড়ি, তার বুঝতে পারবে। জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে এই কোষটি প্রথম আবিষ্কার করেন। তার সম্মানে এই কোষকে ড্যানিয়েল কোষ বলা হয়। দুটি কাজ বা জিঙ্ক সালফেট, অপরটিতে কপার সালফেট দ্রবণ নেওয়া হয়। জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট দ্রবণে কপার দণ্ড প্রবেশ করানো হয়। যেমন জিঙ্ক সালফেট নেওয়া হয়েছে, জিঙ্ক দণ্ড, এখানে কপার সালফেট নেওয়া হয়েছে, কপার দণ্ড প্রবেশ করানো হয়। জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট দ্রবণে কপার দণ্ড প্রবেশ করানো হয়। পাত্র দুইটির দ্রবণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য চিত্রের মতো ইউ আকৃতির একটি লবণ সেতু, এটা ইউ আকৃতির লবণ সেতু দুইটি দ্রবণের মধ্যে ডুবানো হয়। এবার একটি ধাতব তার দিয়ে তড়িৎদ্বার দুটি সংযোগ ঘটানো হয়। তারের মাঝে একটি ভাল্ব থাকলে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত শুরু হলে ভাল্বটি জ্বলে ওঠে। এখানে জিঙ্ক তড়িৎদ্বার জিঙ্কের একটি পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক আয়নে পরিণত হয়। অর্থাৎ অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, অ্যানোডে জারণ ঘটে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে জিঙ্ক আয়ন, জিঙ্ক 2+ আয়ন এবং দুইটা ইলেকট্রন নির্গত হবে। আর এই যে দুটো ইলেকট্রন এখান থেকে ত্যাগ করা হয়েছে, অর্থাৎ এই সাইডে প্লাস দেওয়া, এর অর্থ হচ্ছে আমাদের জিঙ্ক দণ্ড থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে, ফলে জিঙ্ক আয়নে পরিণত হবে। এই জিঙ্ক আয়ন তড়িৎদ্বার ছেড়ে দ্রবণে প্রবেশ করে এবং ইলেকট্রন দুটি জিঙ্ক তড়িৎদ্বার গ্রহণ করে, ফলে এ তড়িৎদ্বার ঋণাত্মক চার্জযুক্ত হয়। এই ইলেকট্রন দুটি তড়িৎদ্বার দুইটিকে যে তার দিয়ে সংযোগ করা হয়েছে তার মধ্যে প্রবাহিত হয়। যেহেতু জিঙ্কের তড়িৎদ্বার ধাতব জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়, সেহেতু বলা হয় এ তড়িৎদ্বারে জারণ ঘটে। তাহলে এই জারণ বিক্রিয়াটা হলো এরকম, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে জিঙ্ক 2+ আয়নে পরিণত হওয়া। এবার জিঙ্ক অ্যানোড থেকে আসা দুটি ইলেকট্রন পরিবাহী তারের ভিতর দিয়ে কপার দণ্ডে যাবে। যে তড়িৎদ্বার কপার সালফেটে কপার 2 আয়নে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়, অর্থাৎ কপার তড়িৎদ্বার বিজারণ ঘটেছে, ফলে কপার তড়িৎদ্বারে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে পরিচিত। তাহলে ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হলো এরকম, কপার সালফেট দ্রবণে কপার আয়ন থাকে, এই কপার 2+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে সে কপারে পরিণত হবে, কপার ধাতব কপারে পরিণত হবে। এভাবে বিক্রিয়াটা সংঘটিত হয়, ফলে কোষের সামগ্রিক বিক্রিয়াটা হলো এই দুইটা বিক্রিয়ার যোগফল। অর্থাৎ আমরা যে বিক্রিয়াটা পাবো সেটা হলো জিঙ্ক প্লাস কপার আয়ন, জিঙ্ক প্লাস কপার আয়ন, এর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে সেই বিক্রিয়ার ফলে জিঙ্ক আয়ন প্লাস কপার ধাতব কপারে পরিণত হবে। এই বিক্রিয়াটাকে একসঙ্গে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন দান করে বলে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, কিন্তু শুধু ইলেকট্রন দান করলে তো বিক্রিয়া সম্পন্ন হবে না, এই জন্য দানকৃত ইলেকট্রন মুক্তভাবে বিচরণ করবে না, ফলে সেই ইলেকট্রন গ্রহণ করার জন্য ক্যাথোড থেকে কপার সালফেট দ্রবণে সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়ে কপারে পরিণত হবে এবং ওই কপারটা তোমার কপার দণ্ডের গায়ে জমতে থাকবে। তাই অ্যানোডের বিক্রিয়াকে জারণ অর্ধ বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়াকে বলা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া যোগ করলেই আমরা কোষের সমগ্র বিক্রিয়াটা পাবো, এবং সমগ্র বিক্রিয়াটা হবে জিঙ্ক প্লাস কপার আয়ন সমান হবে জিঙ্ক আয়ন প্লাস কপার। এটাকে কোষ রিয়াকশনও বলা হয়। এখন আমরা একটু তড়িৎ বিশ্লেষণ কোষ এবং গ্যালভানিক কোষের ভিতরে পার্থক্যটা দেখি। তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা বিগত ক্লাসে গত সপ্তাহে যে তড়িৎ বিশ্লেষণ কোষ পড়িয়েছিলাম সেখানে বলা হয়েছিল কোনো উপাদানকে বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষণ কোষ ব্যবহার করা হয়, আর গ্যালভানিক কোষে মূলত রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। তোমাদের বইয়ে 192 পৃষ্ঠায় একটা পার্থক্য দেওয়া আছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে। পার্থক্যটা একটু পড়বে। দেখো, যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে, আর যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে গ্যালভানিক কোষ বলে। অর্থাৎ একটিতে তড়িৎ শক্তি ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ করা হয়, অন্যটিতে রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ শক্তিতে পরিণত করা হয়। তার মানে গ্যালভানিক কোষে যেটা হচ্ছে তড়িৎ উৎপন্ন করা হচ্ছে রাসায়নিক শক্তির সাহায্যে, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, সেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড ঋণাত্মক চার্জযুক্ত হয়, কিন্তু গ্যালভানিক কোষের ক্ষেত্রে উল্টা। গ্যালভানিক কোষে অ্যানোড ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু ক্যাথোড ধনাত্মক চার্জযুক্ত হয়।
কোনো মৌল বা যৌগ উৎপাদন, ইলেকট্রোপ্লেটিং, ধাতু বিশ্লেষণ, বিশোধন প্রভৃতি কাজে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয়। আর গ্যালভানিক কোষ ব্যবহার করা হয় মূলত তড়িৎ শক্তি উৎপাদন করার যন্ত্র, যেমন ব্যাটারি তৈরিতে গ্যালভানিক কোষ ব্যবহার করা হয়। এখন দেখো গ্যালভানিক কোষের যে তড়িৎদ্বার সম্পর্কে আমরা বললাম এতক্ষণ, যে তড়িৎদ্বার ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে তাকে অ্যানোড বলা হবে, এবং যে তড়িৎদ্বার ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে ক্যাথোড বলা হয়। এখন গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড শনাক্তকরণ দেখো, দুইটি তড়িৎদ্বার নিয়ে কোনো গ্যালভানিক কোষ তৈরি করলে কোনটি অ্যানোড কোনটি ক্যাথোড তা নির্ভর করে সেগুলো কোন মৌল দিয়ে তৈরি তার উপর। তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় মৌলের তড়িৎদ্বার অ্যানোড এবং তড়িৎ রাসায়নিক সারির নিচের দিকে অবস্থিত অপেক্ষাকৃত কম সক্রিয় মৌলের তৈরি ইলেকট্রোডগুলো ক্যাথোড হিসেবে কাজ করে। তোমরা সপ্তম অধ্যায়ে তড়িৎ রাসায়নিক সারণীটা পড়েছো, সেখানে দেওয়া আছে তড়িৎ রাসায়নিক সারির ভিতরে কোন মৌলটা উপরে থাকবে কোন মৌলটা নিচে থাকবে। তারপরে আমরা এখানে পাশে একটা তড়িৎদ্বারের টেবিল দেওয়া আছে। এই তড়িৎদ্বারের এটা সক্রিয়তা অনুসারে সাজানো আছে, যেমন লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, নিকেল, স্টেনিয়াম, তারপরে লেড, হাইড্রোজেন, কপার, সিলভার এবং অরাম বা গোল্ড। এই যে সারণীটা দেওয়া আছে, উপরের দিকেরগুলো হলো অধিক সক্রিয়, নিচের দিকেরগুলো হলো কম সক্রিয়। এখন কোনো দ্রবণে আমরা মানে দুইটা ভিন্ন দ্রবণে যদি দুই ধরনের তড়িৎদ্বার ব্যবহার করি, যেমন আমরা যদি আয়রন সালফেট দ্রবণে আয়রন তড়িৎদ্বার এবং কপার সালফেট দ্রবণে কপার তড়িৎদ্বার ব্যবহার করি, তাহলে আয়রন তড়িৎদ্বারটা হবে অ্যানোড, তার কারণ সে কপারের চেয়ে বেশি সক্রিয়, আর কপার তড়িৎদ্বারটা হবে ক্যাথোড। এখানে দেখো তড়িৎদ্বারগুলো লেখার যে নিয়মটা দেওয়া আছে সেটা হলো, একটা তড়িৎদ্বার লিখতে হলে আমাদের যে দ্রবণে ডুবাবো সেই দ্রবণের আয়নটা এবং ধাতুর নামটা দিয়ে তড়িৎদ্বার বিশ্লেষণ করা হয়। যেমন জিঙ্ক, জিঙ্ক আয়ন তড়িৎদ্বার আমরা যখন লিখবো তড়িৎদ্বারের নাম খেয়াল করো, জিঙ্ক কে যদি আমরা জিঙ্ক আয়নের ভিতরে অর্থাৎ জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে যদি জিঙ্ক দেই তাহলে এটা জিঙ্ক জিঙ্ক আয়ন তড়িৎদ্বার হবে। তো কপার কপার আয়ন তড়িৎদ্বার এরকম, কপার সালফেট দ্রবণে যদি কপার দণ্ড দেই তখন কপার কপার আয়ন তড়িৎদ্বার। তো লিথিয়াম লিথিয়াম আয়ন তড়িৎদ্বার, লিথিয়াম লিথিয়াম আয়ন তড়িৎদ্বার, লিথিয়ামের যোজন 1 এজন্য প্লাস দেওয়া হয়, লিথিয়াম লিথিয়াম আয়ন তড়িৎদ্বার। তো পটাশিয়ামের যদি আমরা দেই পটাশিয়াম কে পটাশিয়াম আয়ন তড়িৎদ্বার অর্থাৎ পটাশিয়ামের যোজন 1, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম সোডিয়াম আয়ন তড়িৎদ্বার। এভাবে তড়িৎদ্বারগুলোকে চিহ্নিত করা হয়। সিলভার সিলভার আয়ন তড়িৎদ্বার এরা কি রকম, এটা উভমুখী বিক্রিয়ার মাধ্যমে কিভাবে গঠিত হয়েছে সেটা পাশে দেখানো আছে। যেমন এটা যখন গঠিত হয় তখন হবে জিঙ্ক থেকে যে তড়িৎদ্বারটা হবে একটা উভমুখী বিক্রিয়া, তখন তোমার উৎপন্ন হবে জিঙ্ক আয়ন 2 + 2 ইলেকট্রন এরকম। এটা হলো আমাদের জিঙ্ক তড়িৎদ্বারটা। এরকম প্রত্যেকটা তড়িৎদ্বারই উভমুখী বিক্রিয়ার মাধ্যমে লেখা যায়। তোমাদের বইয়ের 193 পেজে এই তড়িৎদ্বারগুলোর বর্ণনা দেওয়া আছে। এই তড়িৎ রাসায়নিক সারি থেকে যে কোনো দুইটি ধাতুর তড়িৎদ্বার তৈরি করে ওই তড়িৎদ্বার দুটি দিয়ে যদি গ্যালভানিক কোষ তৈরি করা হয়, তবে সারিতে তুলনামূলক উপরে অবস্থিত ধাতুর তড়িৎদ্বারটি অ্যানোড আর তুলনামূলক নিচে অবস্থিত ধাতুর তড়িৎদ্বারটি ক্যাথোড হিসেবে কাজ করবে। যেমন কপার ধাতু এবং সিলভার ধাতু তড়িৎদ্বার দিয়ে গ্যালভানিক কোষ তৈরি করা হলে কপার ধাতু যেহেতু সিলভারের উপরে আছে এজন্য কপার হবে অ্যানোড আর সিলভার হবে ক্যাথোড। তখন অ্যানোডের অর্ধবিক্রিয়াটা হবে কপার আর সিলভার নিয়ে যদি করা হয়, তখন কপারটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে, কপার 2 আয়ন প্লাস দুইটা ইলেকট্রন। আর এটা হলো অ্যানোডের অর্ধবিক্রিয়া অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া। আর ক্যাথোডের বিজারণ অর্ধবিক্রিয়াটা হলো সিলভার, দুইটা সিলভার আয়ন যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা সিলভার ধাতব সিলভারে পরিণত হবে। এখন এই দুটাকে একত্র করে আমরা সেল রিঅ্যাকশনটা লিখতে পারি। সেল রিঅ্যাকশনটা তখন হবে কপার এবং সিলভারের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে যে রিঅ্যাকশনটা হবে তখন সেটাকে লেখা যায় যেমন কপার প্লাস 2 সিলভার আয়ন বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে সিলভার প্লাস কপার আয়ন। এটাই হলো তড়িৎ কোষের বিক্রিয়া, মানে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়ার সমন্বয়ে তড়িৎ কোষের বিক্রিয়াটা সম্পন্ন হবে।
এখন দেখো লবণ সেতু এবং তার ব্যবহার, যেটা আমরা বলছিলাম যে ইউ আকৃতির একটা কাঁচনল পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দ্বারা পূর্ণ করে লবণ সেতু তৈরি করা হয়, যেটা অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বারের পাশ দিয়ে দুইটি কাঁচপাত্রের ভিতরে ঢুকানো থাকে, যা তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে দুই প্রান্তই নিমজ্জিত থাকে এবং এই দুই প্রান্তের সাথে সাধারণত তুলা দিয়ে আটকানো থাকে। গাঢ় দ্রবণ নেওয়া হয় পটাশিয়াম ক্লোরাইডের। এখন আমরা একটু দেখি লবণ সেতু তার ব্যবহার। তোমরা ড্যানিয়েল কোষে দেখেছো যে অ্যানোডে ধাতব জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এই ইলেকট্রন বাইরে তার দিয়ে ক্যাথোডে যায়, ফলে অ্যানোডের দ্রবণে ধনাত্মক আয়ন বেশি হয়। অর্থাৎ অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া হলো, যেমন জিঙ্কটা যখন আয়নিত হবে তখন জিঙ্কটা যখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন জিঙ্কের যে বিক্রিয়াটা হয় অর্ধবিক্রিয়াটা, সেটা হলো এরকম: জিঙ্ক 2+ আয়ন আর +2 ইলেকট্রন, অর্থাৎ জিঙ্ক দণ্ড থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে। এটা হলো অ্যানোডের জারণ অর্ধবিক্রিয়া। আবার ক্যাথোডে থাকা কপার সালফেট দ্রবণে কপার 2+ আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে আধান নিরপেক্ষ কপার পরমাণুতে পরিণত হয়, কিন্তু সালফেট আয়নের কোনো পরিবর্তন হয় না, ফলে দ্রবণ ঋণাত্মক আদান প্রাপ্ত হয়। অর্থাৎ দুইটি দ্রবণের আদানের নিরপেক্ষতা নষ্ট হয়, ফলে কিছুক্ষণের মধ্যে বিক্রিয়া বন্ধ হয়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই বিক্রিয়া চালু রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। একটি ইউ আকৃতির কাঁচের নলের মধ্যে আগার আগার নামে একটি রাসায়নিক পদার্থের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ মেশানো হয়, ফলে জেলির মতো মিশ্রণ তৈরি হয়। একে লবণ সেতু বলা হয়। এই লবণ সেতুতে বিদ্যমান পটাশিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের গতি সমান। পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে তৈরি লবণ সেতুর দুই মুখে তুলা দিয়ে চিত্রের মতো পরোক্ষভাবে দুইটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে সংযোগ দেওয়া হয়। এখানে অ্যানোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ বেশি হয়, লবণ সেতু থেকে ততগুলো ক্লোরাইড আয়ন অ্যানোড দ্রবণে চলে আসে। আবার ক্যাথোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ কমে যায়, লবণ সেতু থেকে ততগুলো পটাশিয়াম আয়ন দ্রবণে চলে যায়, ফলে অ্যানোড এবং ক্যাথোড উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে। অর্থাৎ এই বজায় রাখার জন্য এই লবণ সেতুটা ব্যবহার করা হয়, যাতে নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এরপর আমরা একটা উল্লেখযোগ্য বিষয় পড়বো, সেটা হলো ড্রাই সেল। ড্রাই সেল তোমরা জানো, ক্লাস 6-7-এও তোমরা ড্রাই সেলটা পড়েছো। ড্রাই সেল হলো একটা গ্রাফাইট দণ্ডকে, গ্রাফাইট জানো তোমরা কার্বন দণ্ড। কার্বন কিন্তু অধাতু হওয়ার পরও কঠিন একটা মৌল, মানে ব্যতিক্রমী মৌল। এটা কার্বন দণ্ডকে নিয়ে তার উপর একটা পিতলের ক্যাপ আটকাবে এবং এটা একটা সছিদ্র পাত্রের ভিতরে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, কাঠকয়লার গুঁড়ো নিয়ে সেই গুঁড়োর ভিতরে নিমজ্জিত করে রাখতে হবে। এটার ভিতরে ধরো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট দেওয়া আছে, আর এটাকে একটা জিঙ্কের পাত্রে অর্থাৎ দস্তার খোলকের ভিতরে প্রবেশ করানো হয়। আর এখানে তোমার একটা জিঙ্কের স্তর দেওয়া থাকে। এখন যে কোম্পানি এটা ব্যাটারিটা তৈরি করলো তার আবার নামের মোড়ক লাগানো থাকে বাইরে কাগজে, জিঙ্ক দণ্ডের বাইরে এরকম তৈরি করা হয়। এটাকে হলো গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট দণ্ড। আর এটা হলো পিতলের টুপি, পিতলের ক্যাপ বা টুপি। এটা পজিটিভ টার্মিনাল হিসেবে কাজ করে। আর এখানে দস্তার খোলক বা দস্তার চোঙ, দস্তার খোলক বা দস্তার চোঙ, যা নেগেটিভ টার্মিনাল হিসেবে কাজ করে। আর এখানে যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হলো সেটা হলো তোমার কার্বন দণ্ড পরে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2, তারপরে থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হলো NH4Cl, তারপরে থাকবে জিঙ্ক ক্লোরাইড ZnCl এবং পাতিত পানির কাই, এবং পাতিত পানির কাই থাকবে। এর সাথে পাতিত পানি দিয়ে কাই তৈরি করে, পাতিত পানি দিয়ে কাইয়ের মতো পেস্টের মতো তৈরি করে একসঙ্গে এই সছিদ্র পাত্রে প্রবেশ করানো হয়, যার ভিতরে এই গ্রাফাইট দণ্ডটা থাকবে। দেখো ড্রাই সেলের গঠন, রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ উৎপাদন হওয়ার কৌশল। ড্রাই সেলে অ্যানোড হিসাবে ধাতব জিঙ্কের তৈরি ছোট কৌটা ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, জিঙ্ক ক্লোরাইড ZnCl2 এবং পাতিত পানি মিশ্রিত করে প্রস্তুতকৃত কাই দ্বারা জিঙ্কের তৈরি ছোট কৌটা পূর্ণ করা হয়। এরপরে জিঙ্কের কৌটাটির মাঝখানে একটি কার্বন বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় এবং কার্বন দণ্ড ক্যাথোড হিসাবে কাজ করে। যখন কোনো ভাল্ব বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্ত, ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত
এর সাথে দুইটি তার যুক্ত করে একটি তার জিঙ্ক কৌটার সাথে এবং অপরটি কার্বন দণ্ডের সাথে যুক্ত করা হয়, তখন যে বিক্রিয়াটি ঘটবে সেটা হলো ড্রাই সেলের বিক্রিয়া। অ্যানোডের ক্ষেত্রে প্রথম যে বিক্রিয়াটা ঘটবে, অ্যানোড জিঙ্ক যেটা ব্যবহার করা হয়েছিল সেটা অ্যানোডের বিক্রিয়া, দুইটা আয়নে পরিণত হবে অর্থাৎ জিঙ্ক আয়নে পরিণত হবে আর দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। আর ক্যাথোডে গিয়ে তোমার দেখা যাবে গ্রাফাইট দণ্ড সেই ইলেকট্রনকে গ্রহণ করবে, ফলে ক্যাথোডটা পজিটিভ চার্জযুক্ত আর অ্যানোডটা নেগেটিভ চার্জযুক্ত হয়ে পড়বে। দেখো, অ্যানোডে উৎপন্ন দুটি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কার্বন দণ্ডে চলে আসে এবং কার্বন দণ্ডের দুটি ইলেকট্রন অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত অ্যামোনিয়াম আয়ন এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড উৎপন্ন করবে। বিক্রিয়াগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে তোমার এখানে ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে সেটা অ্যামোনিয়াম আয়ন NH4 আয়ন প্লাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2 এবং ওই ত্যাগকৃত দুইটা ইলেকট্রন জিঙ্কের বিক্রিয়া করে এখান থেকে উৎপন্ন হবে অ্যামোনিয়া NH3 প্লাস ডাইম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড Mn2O3 এবং পানি, অর্থাৎ এখানে পানিটা জলীয় বাষ্প রূপে বের হয়ে যাবে। সামগ্রিক ক্ষেত্রে যে বিক্রিয়াটা হবে, জিঙ্ক প্লাস অ্যামোনিয়াম আয়ন প্লাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড বিক্রিয়া করে জিঙ্ক আয়ন, অ্যামোনিয়া, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, ডাইম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড এবং পানি। তা ড্রাই সেলের অ্যানোড এবং ক্যাথোড প্রান্তকে যদি ভালভ বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের দুই প্রান্তে যুক্ত করা হয়, তখন ইলেকট্রন প্রবাহের সৃষ্টি হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে যেখানে বিদ্যুৎ প্রয়োজন সেখানে ড্রাই সেল সংযুক্ত করলেই উল্লেখিত বিক্রিয়াসমূহ সংঘটিত হবে এবং আমরা বিদ্যুৎ শক্তি পাবো। সাধারণত এটা স্টোরেজ ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয় বা এটা শুষ্ক বিদ্যুৎ কোষ আমরা টর্চ জ্বালাতে, রেডিও চালাতে ব্যবহার করি। এখন যে মোবাইল ফোনগুলো দেখেছো, সে মোবাইল ফোনের ভিতরে যে ব্যাটারি থাকে সেগুলো মূলত ড্রাই সেল। এখন দেখো, তড়িৎ রাসায়নিক কোষের প্রয়োগ, তড়িৎ রাসায়নিক কোষগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো, প্রাচীনকাল থেকেই তড়িৎ বিশ্লেষণের কৌশল ব্যবহার করে এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ ব্যবহার করা হতো। তবে এখন তড়িৎ বিশ্লেষণ কৌশলের ব্যবহার আরও ব্যাপক। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন, মূল্যবান রাসায়নিক পদার্থের উৎপাদন, বিদ্যুৎ শক্তির উৎপাদন, পদার্থের বিশুদ্ধকরণ ইত্যাদি করা হয়। হাইড্রোজেন ফুয়েল সেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এতে অ্যানোডের হাইড্রোজেন অণু জারিত হয় আর ক্যাথোডের অক্সিজেনের অণু বিজারিত হয়ে পানি উৎপন্ন করে। ফলে কোষে ইলেকট্রন অ্যানোড হতে ক্যাথোডে, ইলেকট্রনগুলো অ্যানোড হতে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহিত হয়। এই প্রবাহের কারণেই বিদ্যুৎ প্রবাহের সাহায্যে গাড়ি পর্যন্ত চলতে পারে। সারা পৃথিবীতে কত মোবাইল ফোন, কত কম্পিউটার, কত ক্যালকুলেটর ব্যবহৃত হচ্ছে চিন্তা করতে পারছো? সব ক্ষেত্রেই এই ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। ডায়াবেটিস রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য তড়িৎ বিশ্লেষণ কৌশল নির্ভর করে নির্ভুল সেন্সর ব্যবহার করা হয়। চিত্রে তড়িৎ বিশ্লেষণ কৌশল ব্যবহার করে মানবদেহের রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় দেখানো হয়েছে। এখানে সুস্থ মানবদেহের বা যে কোনো মানবদেহের শরীরের আঙ্গুলের বা কোনো আঙ্গুলের ডগার কোনো একটা অংশ সামান্য ছিদ্র করে রক্ত বের করে তোমার এই সেন্সরের উপরে যে প্রান্তটা রয়েছে সেখানে এক ফোঁটা রক্ত লাগলেই দেখা যাবে এটা একটা কোষ তৈরি হবে এবং সেই কোষের মাধ্যমে ডায়ালিসিস প্রক্রিয়ায় তার রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করে। বাম হাতের আঙ্গুলে লাগানো ছোট অংশটিকে পাতলা ও চিকন অ্যানোড এবং ক্যাথোড লাগানো আছে। অ্যানোড ও ক্যাথোডের মাঝখানে একটা ছোট ফাঁকা নালী বা চ্যানেল থাকে। যদি অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে ফাঁকা নালীতে রক্ত দেওয়া হয় তাহলে এটি পূর্ণ তড়িৎ কোষ গঠিত হবে। আসলে ফাঁকা নালীতে রক্ত দিলে কোষের সংযুক্ত উৎস থেকে বিদ্যুৎ প্রবাহের ফলে রক্তে অবস্থিত গ্লুকোজ অণু অ্যানোডে জারিত হয়। অন্যদিকে হিসাব নিকাশ করার যন্ত্রের সাহায্যে গ্লুকোজের জারণের ফলে উদ্ভূত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করে। যন্ত্রটি তার পর্দায় রক্তে অবস্থিত গ্লুকোজের পরিমাণ মনিটরে ডিজিটের সাহায্যে প্রকাশ করে। মজার ব্যাপার হলো এই প্রযুক্তি ব্যবহার করে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। এখন স্বাস্থ্য এবং পরিবেশের উপর ব্যাটারির প্রভাব। আমরা বিভিন্ন কাজে ব্যাটারি ব্যবহার করি, যেমন ড্রাই সেল টর্চ লাইট জ্বালানোর কাজে, লেড স্টোরেজ ব্যাটারি, বাস, ট্রাক ইত্যাদির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়। এসব ব্যাটারিতে বিভিন্ন ধাতু এবং ধাতব আয়ন ব্যবহার করা হয় যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ড্রাই সেলে দস্তা এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড থাকে। লেড স্টোরেজ ব্যাটারিতে সীসা অর্থাৎ লেডের অক্সাইড PbO2 ইত্যাদি থাকে। রাসায়নিক ধর্মের বিবেচনায় এগুলোর বিষাক্ত অর্থাৎ টক্সিক, ক্যান্সার সৃষ্টিকারী। এগুলো ব্যবহার করার পর আমরা যেখানে সেখানে ফেলে না দিই সেগুলো খেয়াল রাখবো।
ফলে এ সকল বিষাক্ত পদার্থ মাটি বা পানির সাথে মিশে পানিকে দূষিত করে ফেলবে। এজন্য করতে হবে কি, আমাদের এগুলো সযত্নে সংরক্ষণ করতে হবে বা ডিসপোজালের ব্যবস্থা করতে হবে। যত্রতত্র এখানে সেখানে এই সমস্ত স্টোরেজ কোষগুলো বা ব্যাটারিগুলো ফেলে দিব না, অথবা উৎপাদনকারীরা পুরানো ব্যাটারি, স্টোরেজ ব্যাটারি সাধারণত সংগ্রহ করে কম মূল্য দিয়ে থাকে, তারা আবার এটাকে ওয়াশ করে নতুন করে রিইউজেবল অর্থাৎ পুনর্ব্যবহারের ব্যবস্থা করে থাকেন। এখন নিউক্লিয়ার বিক্রিয়া ও বিদ্যুৎ শক্তি উৎপাদন। তোমরা জানো যে চ্যাপ্টারটার নামই ছিল রসায়ন এবং শক্তি, অর্থাৎ আমরা এখান থেকে কোন কোন উপায়ে কী কী শক্তি রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে পেতে পারি সেগুলোই মূলত এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এখন দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো মৌলের নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। রাসায়নিক বিক্রিয়ার পরমাণুর বা আয়নের সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন আদান প্রদান ঘটে, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস তোমরা দেখেছো যে পরমাণুতে ইলেকট্রনগুলো 2n² এই হিসাবে বিন্যস্ত থাকে। এখন এই বিন্যস্ত থাকার সময় সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন আদান প্রদান করে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়, কক্ষপথের সংখ্যা তখন কমে, আর ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তখন বহিস্থ কক্ষপথ ইলেকট্রন দ্বারা অপূর্ণ হয়। এভাবে পরমাণুগুলো সাধারণত বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া করে থাকে। কিন্তু নিউক্লিয়ার বিক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াসের পরিবর্তনও ঘটে, এখানে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। এই বিক্রিয়ার ফলে নতুন মৌলের পরমাণুতে নিউক্লিয়াসের সৃষ্টি হয়, যে বিক্রিয়ার ফলে ছোট ছোট মৌলের নিউক্লিয়াস একত্র হয়ে বড় মৌলের নিউক্লিয়াস অথবা কোনো বড় মৌলের নিউক্লিয়াস ভেঙে একাধিক ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়, সেই বিক্রিয়াকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। আমরা দেখেছিলাম যে রাসায়নিক বিক্রিয়া সাধারণত ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, কিন্তু আমরা নিউক্লিয়ার বিক্রিয়া যেটা দেখলাম সেটা হলো পরমাণু নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে হয়। ছোট ছোট নিউক্লিয়াস সংযুক্ত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হয়, অথবা বড় নিউক্লিয়াসগুলো ভেঙে ছোট ছোট পরমাণুর কণায় পরিণত হয়, ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত পরমাণুর কণায় পরিণত হয়, সেক্ষেত্রে প্রচণ্ড শক্তি নির্গত হয়। এটার উপর ভিত্তি করে নিউক্লিয়ার বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, আর একটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এখন আমরা দেখব ফিশন বিক্রিয়া কি। আমরা জানি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 92 এবং পারমাণবিক ভর হলো 235। এটাকে যদি বাহিরের কোনো একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তখন ইউরেনিয়াম নিউক্লিয়াসটা ভেঙে কম ভরের দুটি পরমাণুতে পরিণত হবে, যেমন বেরিয়াম 56 পারমাণবিক সংখ্যা এবং 141 ভর, এবং ক্রিপ্টন 36 পারমাণবিক সংখ্যা এবং 92 ভর বিশিষ্ট পরমাণুতে পরিণত হবে। 3টি নিউট্রন নির্গত হবে এবং প্রচণ্ড শক্তি নির্গত হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আমরা একটু বিক্রিয়াটা লিখি, তাহলে বুঝতে পারবে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াটা হলো আমাদের ইউরেনিয়াম 92 যার পারমাণবিক সংখ্যা, 235 হলো ভর সংখ্যা। এটাকে যদি আমরা একটা নিউটন যার ভর নাই, পারমাণবিক সংখ্যা 1, এটা দিয়ে আঘাত করা হয়, তখন এই ইউরেনিয়াম নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে তৈরি হবে বেরিয়াম Ba। 56 হলো পারমাণবিক সংখ্যা এবং 141 হলো ভর সংখ্যা, এবং ক্রিপ্টন তৈরি হবে যার পারমাণবিক সংখ্যা হলো 36 এবং ভর সংখ্যা 92। ক্রিপ্টন যার 36 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা হলো 92, এবং সাথে 3টে নিউট্রন বের হবে, 3টে নিউট্রন বের হবে এবং প্রচুর শক্তি নির্গত হবে। এই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। অর্থাৎ একটা নিউট্রন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করার ফলে দেখা যায় এখানে কম ভর সম্পন্ন দুইটা পরমাণুতে পরিণত হবে এবং 3টে নিউট্রন নির্গত হবে। এখন কোনো স্থানে মজুদ যতটুকু তোমার ইউরেনিয়াম থাকবে, একটা নিউট্রন দ্বারা আঘাত করলে 3টে নিউট্রন বের হচ্ছে, সে আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে। এরকম একটা চেইন বিক্রিয়া, যতক্ষণ কোনো স্থানে মজুদ যতটুকু ইউরেনিয়াম থাকবে সবটুকু নিঃশেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এই চেইন বিক্রিয়াটা ঘটতে থাকবে, এবং এই বিক্রিয়া নিয়ন্ত্রণ না করতে পারলে দেখা যাবে ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে ওই স্থানটুকু বা আশেপাশের এলাকাটা। এই জন্য আমরা সাধারণত ইউরেনিয়ামের যে পারমাণবিক বিভাজন, অর্থাৎ আমরা নিউট্রন দ্বারা যখন আঘাত করব, তখন দেখা যাবে ওই পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের কাজে সাধারণত এটা ব্যবহার করা হয়। তখন ওই পারমাণবিক চুল্লির গায়ে বোরন বা ক্যাডমিয়ামের স্তর দিয়ে, যাতে বিক্রিয়াটাকে নিয়ন্ত্রিত মাত্রায় করা যায়, বিদ্যুৎ উৎপাদনটা সুষমভাবে করা যায়, সেই জন্য পারমাণবিক চুল্লির ভিতরের পৃষ্ঠে বোরন এবং ক্যাডমিয়ামের স্তর দিয়ে পারমাণবিক চুল্লিটা তৈরি করা হয়। এখন দেখো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া।
যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট ছোট নিউক্লিয়াস সমূহ একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে। যেমন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হিসেবে 1s2, অর্থাৎ যেটাতে তোমার একটা নিউট্রন আছে এরকম হাইড্রোজেন পরমাণুর সাথে 1s3, এটা দুইটা হাইড্রোজেনের আইসোটোপ, এটাতে একটা নিউট্রন, এটাতে দুইটা নিউট্রন হাইড্রোজেনের, এরকম হাইড্রোজেনের আইসোটোপ যুক্ত দুটো পরমাণুকে একত্রিত করে হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত করা যায় 2He4, এবং সাথে তোমার একটা নিউট্রন নির্গত হবে প্লাস শক্তি, এখানেও প্রচুর শক্তি নির্গত হয়। এই ধরনের বিক্রিয়াটাকে বলা হয় ফিউশন বিক্রিয়া। প্রথমটা দেখছিলাম আমরা ফিশন বিক্রিয়া, এটা ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার চেইন বিক্রিয়া দেখো, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়াগুলো মূলত নিউক্লিয়ার চেইন বিক্রিয়া, যে বিক্রিয়া একবার শুরু হলে চালু রাখার জন্য অতিরিক্ত কোনো শক্তির প্রয়োজন হয় না, তাকে নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলে। তোমরা দেখেছো যে একটি ইউরেনিয়াম 292-235 আইসোটোপকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হলে 92U235 ভেঙে বেরিয়াম 56, বেরিয়াম 140 এর নিউক্লিয়াস এবং ক্রিপ্টনের এবং 3টা নিউট্রন প্রচুর শক্তি উৎপন্ন হয়। এই 3টি নিউট্রনের গতি কমানো সম্ভব হলে সেগুলোর একটি অংশ আবার অন্য ইউরেনিয়াম 235 আইসোটোপকে আঘাত করে, এভাবে আরও নিউট্রন উৎপন্ন হয়। এই নিউট্রনগুলোর গতিবেগ কমানো হলে তাদের একটি অংশ আবার অন্য ইউরেনিয়ামকে আঘাত করে, ফলে আবার নিউট্রন উৎপন্ন হবে। এইভাবে চলমান বিক্রিয়াকে নিউক্লিয়াসের চেইন বিক্রিয়া বলা হয়। নিউক্লিয়ার চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যথেষ্ট জটিল, এবং এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করে পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখন দেখো বাংলাদেশের পারমাণবিক চুল্লি সম্পর্কে একটু ধারণা তোমার দেওয়া আছে, সেটা একটু খেয়াল করো। বিদ্যুৎ উৎপাদন করতে পারমাণবিক চুল্লি ব্যবহার করা হয়। নিউক্লিয় ফিশন বিক্রিয়ার সময় যে চেইন বিক্রিয়া হয়, সেই চেইন বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় তাকে পারমাণবিক চুল্লি বলে। পারমাণবিক চুল্লির প্রচুর শক্তি উৎপন্ন করা হয়। পারমাণবিক চুল্লির ভিতরে ফিশন বিক্রিয়ার ফলে যে সকল ক্ষুদ্র মৌল তৈরি হয় সেগুলো উচ্চ গতিসম্পন্ন হয়। এই উচ্চ গতিসম্পন্ন মৌলগুলো চুল্লির ভিতরে একে অন্যের সাথে এবং দেওয়ালে প্রচণ্ড জোরে আঘাত করে এবং প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপ চুল্লি থেকে বের করে নিয়ে এসে সেই তাপ বাষ্প উৎপাদন প্রকোষ্ঠে চালানো যায়। এই তাপ দিয়ে বাষ্প উৎপাদন করা হয়। এখন ওই বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন চালনা করা হয়, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। কোনো কোনো ক্ষেত্রে পারমাণবিক চুল্লির ভিতরেই বাষ্প উৎপাদনের ব্যবস্থা থাকে। পৃথিবীর অনেক দেশে পারমাণবিক চুল্লির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেমন জাপানে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করা হয় এই পারমাণবিক চুল্লির সাহায্যে। বাংলাদেশ সরকার পাবনা জেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। প্রকল্পটি সম্পন্ন হলে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এখন তোমাদের যেটা বলছিলাম যে এই চ্যাপ্টারের উপরে ব্যবহারিক দেওয়া আছে। তোমাদের দেখো, গ্যালভানিক কোষ তৈরি করে বিদ্যুৎ উৎপাদন। তোমাদের বইয়ে এখানে গ্যালভানিক কোষ তৈরির মূলনীতি, রাসায়নিক বিক্রিয়ার চিত্র দেওয়া আছে। তোমরা চিত্রগুলো খাতায় লেখার সময় বাম পেজে আঁকবে, এবং এখানে যে মূলনীতি, রাসায়নিক দ্রব্যাদির নাম দেওয়া আছে, উপকরণ দেওয়া আছে, সেগুলো লিখবে, এবং নিচে যে রিয়াকশনগুলো দেওয়া আছে কোষের বিক্রিয়াগুলো সেগুলো দিবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্যাদির নাম এবং কাজের দ্বারা বর্ণনা করবে। সবসময়ই ল্যাবরেটরিতে যে ব্যবহারিকগুলো করানো হবে সেগুলো সতর্কতার সাথে করবে, এবং এখানে প্রতিটা পয়েন্টের যে সতর্কতাগুলো দেওয়া আছে সেগুলো লিখবে। এরপরে দ্বিতীয় পরীক্ষণ আছে এই চ্যাপ্টারে, সেটা হলো পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করে তাপমাত্রা পরিবর্তন পর্যবেক্ষণ করা। অর্থাৎ পানির সাথে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয় তখন তাপমাত্রার যে পরিবর্তন হয় সেইটা হিসাব করা, কতটুকু তাপের পরিবর্তন হলো। যেহেতু এটা রসায়ন ও শক্তির চ্যাপ্টার, সুতরাং শক্তির হিসাব নিকাশ শেখার জন্য এই ব্যবহারিকটাও পড়বে। আর তৃতীয় আরেকটা ব্যবহারিক দেওয়া আছে, সেটা হলো পানিতে চুন যোগ করে তাপমাত্রার পরিবর্তন হিসাব করা। এই 3টা ব্যবহারিক তোমাদের এই চ্যাপ্টারের জন্য শিখতে হবে, এবং এগুলো প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে। যারা এসএসসি পরীক্ষা দিবা, ক্লাস 10-এ আসো, তারা অলরেডি হয়তো কেউ কেউ লিখেও ফেলছে এগুলো। যারা ক্লাস 9-এ আসো, তোমরা এগুলো আমরা যখন ক্লাস তোমাদের সাথে সরাসরি নিতে পারবো তখন তোমাদের ইনস্ট্রাকশন দিব, দরকার বোধে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষাগুলো দেখানো হবে, তারপর তোমরা খাতায় লিখবে। সবাইকে ধন্যবাদ। এই চ্যাপ্টারে যে সৃজনশীল প্রশ্নটা আছে তোমরা সেটা করবে, এবং এখানে গাণিতিক সমস্যাযুক্ত সৃজনশীল প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে। যারা তোমরা এই ক্লাসটা আজকে দেখতেছো, প্রথম ক্লাস দেখোনি, তারা প্রথম ক্লাসটা আরেকটু দেখবে,
প্রথম ক্লাসে আমরা রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির হিসাব কীভাবে করা হয়, বন্ধন শক্তি ভাঙা করার মাধ্যমে যে তাপ শক্তির হিসাব করা হয়, ডেল্টা এস এর মান পজিটিভ হলে কী হবে, ডেল্টা এস এর মান নেগেটিভ হলে কী হবে, সেগুলো ব্যাখ্যা করা হয়েছে। সেগুলো তোমরা একটু দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।